একজন অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছেন, সাংবাদিকদের প্রশ্ন শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছেন। আরেকজন দিল্লিতে গেছেন প্রভুর মন জোগাতে। বিমান থেকে এমন ভাবে নামলেন যেন মনে হলো 100 মিটার স্প্রিন্টের দৌড় প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করছেন। সেখান থেকে কি আনবেন না আনবেন কিছুই এখনো বোঝা যাচ্ছে না। তবে বাংলাদেশের অর্থনীতি যে এক ভয়ঙ্কর সংকটের মুখে পড়েছে এটা কিন্তু বোঝা যায়। যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটের পরতে পরতে এর নিদর্শন কিন্তু দেখা যায়। একমাত্র বিনায়ক সেন ছাড়া আর কোনো অর্থনীতিবিদ এখনো পর্যন্ত এই বাজেটে কোনো সুখবর দেখতে পান নাই। সিপিডির সিনিয়র ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি এই বাজেটকে বলেছেন বেনজির বাজেট। বুঝতেই পারেন যে এই বাজেটকে নিয়ে এত নয়ছয় করা হয়েছে সেটা একেবারেই দুই একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। এর মধ্যে একটা একেবারেই নিখুঁতভাবে একটা সেক্টর, সেটার কথা হচ্ছে সামাজিক সুরক্ষা। এখানে একেবারে হত দরিদ্রদের মাঝে বিতরণের জন্য 1,36,026 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আচ্ছা, এর মধ্যে আবার রাখা হয়েছে এমন ভাবে যে সরকারি কর্মচারী যারা আছে, নিম্নভুক্ত কর্মচারী যারা, তাদের অবসর সুবিধাটা এখান থেকে দেওয়া হবে। আর সঞ্চয়পত্রের যে সুদ সেটাও দেওয়া হবে এখান থেকে। এই যে দুইটা সেক্টর, এরা কি হতদরিদ্রের মধ্যে পড়ে? তারপরও তাদেরকে এখানে নেওয়া হয়েছে এবং এদের দেওয়া হয়েছে প্রায় 34% পাবে এরা এই অর্থ থেকেই। তাহলে যারা এই হতদরিদ্র, বিধবা ভাতা পায়, প্রবীণ ভাতা পায়, তারপরে প্রতিবন্ধী ভাতা, বইপত্র ছাপাও হয় এখান থেকে, এত কিছু যদি এখান থেকে চলে যায় তাহলে এই একেবারে হতদরিদ্র মানুষ কি পাবে? যাদের দেওয়া হয় কোনো মতে 550 টাকা, কারোর এই যে দেওয়া হয় 1000 টাকা, এরকম। তারপরে এই সেক্টর যে বাড়ানো হয়েছে, এদের যে পরিমাণ বাড়ানো হয়েছে তাও না। আগে 58 লাখ মানুষকে দেওয়া হতো, এখন দেওয়া হচ্ছে 60 লাখ মানুষকে। এইটাতে এমন বরাদ্দ দেখানো হয়েছে যে যে কেউ বলতে পারে এই সরকার একেবারে হতদরিদ্রদের জন্য অত্যন্ত সহানুভূতিশীল। তাদের জন্য এত মায়া সরকারের যে কল্পনা করা যাবে না। কাগজে কলমে দেখানো হচ্ছে যে 1,36,026 কোটি টাকা, কিন্তু ওই যে বলে কাজীর গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই। যখন দেওয়া হচ্ছে তখন তাদের কাছে আর ওটা পৌঁছাচ্ছে না। এর আগেই 34% টাকা অন্যদিকে চলে যাচ্ছে। এটা একটা নয়ছয়ের একটা অংশ। এরপরে আসেন যে বাজেট দেওয়া হয়েছে, বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, সরকারি ব্যবস্থাপনা, এইগুলো যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে 8 লক্ষ কোটি টাকার একটা বাজেট হতে পারে না, এর থেকে অন্তত দ্বিগুণ হতে পারে। আচ্ছা, যা হোক, সেটা তো দিয়েছে। এরপরও এই 8 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে 5,50,000 কোটি টাকা। এর মধ্যেই আবার ঘাটতি, সেই ঘাটতিটা হচ্ছে 2,56,000 কোটি টাকা। এই ঘাটতিটা কোথা থেকে আসবে দেখানো হয়েছে অভ্যন্তরীণ ভাবে ব্যাংকিং খাত থেকে ঋণ নেবে আর বৈদেশিক ঋণ। ব্যাংকিং খাত এমনি জরাজীর্ণ হয়ে পড়েছে, যেখান থেকে কেউ আমানতকারীরা টাকা পয়সা পাচ্ছে না, সেখান থেকে আবার নেবে ঋণ। আচ্ছা, এই ঋণ পরিশোধ করারও তার আবার ক্ষমতা নেই। এই ঋণ বাংলাদেশের যে ব্যাংকগুলো থেকে নেওয়া হবে এটা কিন্তু ঋণ হিসাবে নেওয়া হয় না, একেবারে দেখা যায় যে টাটকা নোট ছাপিয়ে নেওয়া হয়। প্রতি বছর 50,000 কোটি টাকার এরকম নোট ছাপানো হয়। আর এইটার প্রভাব পড়ে সাধারণ বাজারে, তখন মূল্যস্ফীতি আরো বেড়ে যায়। এখনই খাদ্যে মূল্যস্ফীতি হচ্ছে 11%, আর অন্যান্যতে আছে প্রায় 9%-এর উপরে, নিচে না। এই প্রভাবটা যখন সাধারণ মানুষের উপরেই এসে পড়বে, আর যে সমস্ত রাজস্ব আয়ের কথা বলা হচ্ছে সেই রাজস্ব আয়ের মধ্যেও রয়েছে আবার বেশ ফাঁকিবাজি। এক গ্রুপকে ধরে রাখা হয়েছে যারা বৈধভাবে আয় করে, তাদের ট্যাক্স ধরা হয়েছে 30%, আর যারা কালো টাকা সাদা করবে তাদের ট্যাক্স ধরা হয়েছে 15%। তাহলে এই টাকাটা আসবে কিভাবে? এখন তো বিমুখ হয়ে যাবে যারা বৈধ আয় করে। তারা বলবে যে যদি 1 বছর তারা এই টাকার ট্যাক্স না দেয়, যদি বসিয়ে রাখে, পরবর্তীতে অপ্রদর্শিত আয় হিসাবে দেখানো গেলেই তো আপনার 15% ট্যাক্স দিলেই সেটা সাদা হয়ে যাবে। আর মাঝখান থেকে কালো টাকার মালিক যারা,
দুর্নীতি করে টাকার পাহাড় জমেছে, তারা 15% দিয়ে ব্যাস কালো টাকা সাদা করে ফেলবে। এখানেও একটা এই যে সুবিধাভোগী যারা লুটপাট করেছে তাদেরকে আরো সুবিধা দেওয়া হচ্ছে। আরেক গ্রুপকে দেওয়া হচ্ছে যারা ঋণ খেলাপি, তাদেরকেও এরকম মোটা তাজাকরণ একটা প্রকল্পের মধ্যে নিয়ে আসা হয়েছে, তাদের এইভাবে দেওয়া হচ্ছে। কেন সরকার এই ঋণ নিয়ে বাজেট করছে? গত 15 বছর তারা একটানা ক্ষমতায় আছে, উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করছে, দেখাইছে, কিন্তু সেখান থেকে কোনো রিটার্ন নেই এবং এই টাকাগুলো নয়ছয় হয়েছে বেশি। এদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ বারবার এই জুলুমবাজ সরকারকে এই বিষয়ে সতর্ক করে আসছে, কিন্তু কে শোনে কার কথা? এই সরকার কারো কথা শুনতে চায় না। তার লোকগুলো বড় লোক হলেই পরে হয়েছে, তার লোকগুলো তো সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় লুটপাট করে। ওই যে একটা চেতনাধারী মানুষ, সব টাকা পয়সা এখান থেকে লুটপাট করবে, বিদেশে পাচার করবে, সিঙ্গাপুরে পাচার করবে, মালয়েশিয়ায় পাচার করবে, ইউরোপের দেশে দেশে, দুবাইতে পাচার করবে। এবং এরা হচ্ছে চেতনাধারী, মুক্তিযুদ্ধের চেতনায় একেবারে মানে গদগদ ভাব এদের। এরাই হচ্ছে সবচেয়ে বড় রাজাকার। কিন্তু এই কথা কে বলবে? দেশের অর্থ যখন দেশের মানুষের কথা চিন্তা না করে বিদেশে পাচার করা হয়, এদের চেয়ে বড় রাজাকার তো হইতে পারে না। কিন্তু এদের প্রোটেকশনটা সরকার দিয়ে যাচ্ছে দিনের পর দিন, যে কারণে আজকে সরকার যখন বাজেট করতে যায় তখন হিমশিম খায়। রিজার্ভের কি অবস্থা? 2 মাসও তো আমরা আমদানি করতে পারবো না যে রিজার্ভ আছে, 8 বিলিয়নের মতো চলে আসছে। তার উপরে আকুর পেমেন্ট যখন দেওয়া হবে তখন তো আরো কমে যাবে। যে রিজার্ভ এখন আছে, বলা হয়ে থাকে যে বাতাসের গতিতে এটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পাওয়া যাবে না। তখন বাংলাদেশের কি অবস্থা দাঁড়াবে? হয়তো ব্যয় সংকোচনের কথা বলেছেন আমাদের অর্থমন্ত্রী, যতই ব্যয় সংকোচনের কথা বলেন না কেন, তাতে তো অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে যাবে। আমদানি না করতে পারলে আপনার মেশিনারিজ তো বাড়বে না, তখন নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না। এটা তো বেকারত্ব আরো বেড়ে যাবে। কোন জায়গায় কিভাবে হিসাব করে আমরা সাধারণ মানুষও অন্তত বুঝতে পারি না, অর্থনীতিবিদরা তো বলে যাচ্ছে। এটা যখন আমাদের এই অর্থমন্ত্রীকে কাছে জানতে চাওয়া হয় তখন তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। আজকে মুদ্রাস্ফীতি কিভাবে তিনি কমাবেন এটার কোনো উত্তর তার কাছে নেই। তারপরে কালো টাকা সাদা করবেন, কি নিয়মে করবেন তার জবাবও তার কাছে নেই। তারপরে খেলাপি ঋণ গ্রহীতাদের যে কিভাবে রেগুলার করা হবে সেই ব্যাপারেও কোন রকম উদ্যোগ নেই। তাহলে আজকে এই অর্থনীতির যে অবস্থা ভয়াবহ সংকটের দিকে চলে যাচ্ছে। এখান থেকে উত্তরণের একটা অবস্থাটা কি? মনে হচ্ছে যেন এইবারে যে বাজেট দেওয়া হয়েছে এইটাই এই সরকারের আখেরি বাজেট, এবং এখান থেকে লুটপাট করে যে যতদূর যা পারে তাই বানিয়ে নিয়ে চলে যাবে। দুদক চেয়ারম্যান নিজেই বলছেন আজকে যে প্রত্যেকটা মন্ত্রণালয় যেন দুর্নীতির একটা ব্যারেজ, এখান থেকে দুর্নীতি হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং এই দুর্নীতির বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মূল কথাটা হচ্ছে যে দুর্নীতি লুটপাট করে অর্থনীতিটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে। আর সেইগুলো করা হয়েছে কিভাবে? বিদেশ থেকে ঋণ করে এনে। আর এখন এই ঋণ পরিশোধ করার সক্ষমতা এই সরকারের নেই, যে কারণে হয়েছে কি কেউ আর ঋণ দিতে চায় না। সরকারের উপর এখন ঋণদাতাদের কোন রকম ভরসা নাই, কেননা বাংলাদেশ এখন ঋণ পরিশোধে সক্ষমতা হারিয়ে ফেলেছে। আগে যে সুনামটা ছিল সেই সুনাম এখন আর নেই। তারপরে এই সরকারের উপরে মানে পাওনাদাররা এমন ভাবে এখন জেগে বসেছে, প্রতিনিয়ত দরজায় কড়া নাড়ছে। ডোনাল্ড লু আসছিলেন, সালমান রহমানের সঙ্গে কথা বলে গেছেন, তাদের পাওনাদারদের যে টাকা পয়সাগুলো আছে সেগুলো দেওয়ার জন্য বলে গেছেন। পিটার হাস নিজেই বাংলাদেশ ব্যাংকে যে বলছেন যে কিরকম ডলার আছে তাদের পাওনাদারদেরকে টাকা দিতে হবে। আদানির বিদ্যুতের বিল বাবদ বাকি রয়েছে 5,000 কোটি টাকা, তার প্রতিনিধি এসে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে বলে গেছে তাদের টাকা দিতে হবে। ত্রিপুরা থেকে আসছে, যেখানে 160 মেগাওয়াট বিদ্যুৎ তারা সাপ্লাই দিত, তাদের কাছে বাকি পড়ে রয়েছে 100 কোটি টাকা, এটা দিতে পারছে না। বিদ্যুৎ বিভাগের কাছে এই জ্বালানি বাবদ বাকি রয়েছে $5 বিলিয়ন। তারপরে জ্বালানি যেগুলো আনা হয়, জ্বালানি এবং তেল গ্যাস যেগুলো আনা হচ্ছে কাতার এবং সৌদি আরব থেকে, তাদের পাওনা পরিশোধ করা হচ্ছে না, এবং বলা হচ্ছে যে তাদের কাছে চাওয়া হয়েছে যে 1 বছরের জন্য তাদের জন্য বাকিতে তেল এবং গ্যাস দেওয়া হয়।
কিন্তু তারা বলে দিচ্ছে যে না, সরকারের উপরে তাদের কোনো আস্থা নেই। তারপর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অ্যাসোসিয়েশন, তারা বাংলাদেশের কাছে পাবে প্রায় 36 কোটি ডলার। দেওয়া হচ্ছে না বলে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ বাইরে যাচ্ছে তাদের উপরে দ্বিগুণ ভাড়া চার্জ করা হচ্ছে। বর্তমানে এই সরকারের ঘাড়ের উপরে 105 বিলিয়ন ডলার ঋণ রয়েছে। প্রতি বছর এখন ঋণ পরিশোধ করতে হবে প্রায় 5 বিলিয়ন ডলার, আর সুদ হিসাবে পরিশোধ করতে হবে 1,15,000 কোটি টাকা। এই এই সুদ এবং ঋণ এই পরিশোধ করতেই তো বাজেটের সিংহভাগ চলে যাবে। অন্য কাজ করবে কিভাবে? যে পর্যায়ে চলে আসছে এখান থেকে উত্তরণ ঘটানো খুবই কঠিন। কেননা অবশ্য এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই, জনগণের উপরে তো কোনো দায়বদ্ধতা নেই। এই যে মূল্যস্ফীতিটা এখন সাধারণ জনগণের উপরে চাপ পড়বে, পরোক্ষ কর তাদের দিতে হবে এবং জীবনযাত্রার উপরে আরেক ধরনের প্রেশার সৃষ্টি হবে। এই প্রেশারে যাতা বলে তারা এখন নিষ্পেষিত। এখান থেকে উঠে এসে যে তারা প্রতিবাদ বিক্ষোভ করবে সেই ক্ষমতাও তাদের নেই। আর সরকার তো এটাতে কোনো পাত্তাই দিতে চায় না, তার কারণ যে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। যে 7ই জানুয়ারি নির্বাচনে এই জনগণের ভোট তো তাদের দরকার হয়নি, এই কারণে এই জনগণকে পাত্তা দেওয়ারও দরকার নেই। দেশ উচ্ছন্নে যাক আর যেভাবেই যাক না কেন সেদিকে কোন রকম ভ্রুক্ষেপ নেই। আজকে দেশ এখন একটা অর্থনৈতিক মহাসংকটের মধ্যে চলে যাচ্ছে।